আমাদের এই পৃথিবীতে এমন একটি ভয়ঙ্কর জায়গা আছে যেখানে নরকের প্রাণীরা বসবাস করে। সেখানে কারো পক্ষেই ফিরে আসা সম্ভব না। অনেক আগে কয়েক হাজার সৈন্যদের পাঠানো হয়েছিল সেই জায়গাটা ধ্বংস করার জন্য। তাদের মধ্যে একজনও আর ফেরত আসে। ভুলবশত দুজন পাহাড়ের উঁচু থেকে সেই নরকে পড়ে যায়, আর তাদের সাথে ঘটতে থাকে ভয়াবহ ঘটনা। কি হতে চলেছে তাদের সাথে জানতে হলে হবে পুরো ভিডিওটি। হ্যালো সবাইকে, আমি অমিত। আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়িয়ে শুরু দুর্দান্ত এই সিনেমার গল্প। গল্পের শুরু অন্ধকারে গুহার ভেতর ড্রাসা নামে একটা মেয়েকে দেখানো। সে গত 7 দিন ধরে এই গুহায় অবস্থান করছিল, যার হাতে একটা স্নাইপল। অবশেষে তার প্রতীক্ষার অবসান ঘটে। এখান থেকে কিছু কিলোমিটার দূরে একটা ইটে প্লেন ল্যান্ড করছিল। দেশের প্রেসিডেন্ট যখনই প্লেন থেকে বাইরে আসে, সেটা ড্রাসা তার স্নাইপার দিয়ে গুলি করে প্রেসিডেন্টকে মেরে ফেলে। এতে বোঝে যে ড্রাসা কোনো সাধারণ মেয়ে নয়, সে খুবই দক্ষ একজন স্নাইপার, যে কিনা একটা দেশের প্রেসিডেন্টের ওপর এমনভাবে নিশানা করে আসলে কেউ বুঝতেই পারে না যে প্রেসিডেন্টের উপর কিভাবে বা কোন জায়গা থেকে গুলি করা হয়। তারপর লেভি নামে একজনকে দেখানো হয়, যে একটি দুঃস্বপ্ন দেখে হঠাৎ থেকে জেগে ওঠে। সে প্রায় কবিতা লিখত, তাই সে সাগরের পাড়ে বসে কবিতা লিখছিল। তারপর তার মোবাইলে একটি মেসেজ আসে, যেখানে একটা অ্যাড তাকে যেতে বলা হয়। এখানে দেরি না করে সে দ্রুত তার গাড়ি নিয়ে সে অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়। যখন সে একটা রুমে প্রবেশ করে, তখন সাথে একজন মহিলার সাক্ষাৎ হয়, যার নাম বার্থোলোমিও। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি লেভি এর আগে মেরিন সেনাবাহিনীর একজন স্নাইপার ছিল, কিন্তু বর্তমানে সে অবসর নিয়েছে এবং সে বেশিরভাগ সময় তার দিয়ে কাটায়। তখন বার্থোলোমিও লেভিকে একটা মিশনের জন্য অফার করে। সেটা কানায় এ কাজ শুধু তার ধারে সম্ভব, কারণ সে একজন দক্ষ স্নাইপার। লেভিকে সে জিজ্ঞেস করে বর্তমানে তার পরিবার বা কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কারণ মিশনের রুলস অনুযায়ী সেখানে থাকাকালীন সে কারোর সাথে যোগাযোগ পারবে না। উত্তরে লেভি তাকে জানায় তার জীবনে আপন বলতে কেউ নেই, সে একাই থাকে। তখন লেভিকে বলে মিশনের বিস্তারিত তাকে পরবর্তীতে হবে। অন্যদিকে ড্রাসা তার মায়ের কবরের কাছে চলে আসে। অনেক আগেই মা মারা গিয়েছে, কিন্তু এখানে আসার পর ড্রাসা দেখতে পায় তার বাবা আগে এখানে বসে আছে। তখন সে তার বাবার কাছে আসে। সে তার বাবাকে জানে 1 বছরের জন্য তাকে একটা মিশনে যেতে হবে। তার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল, যার থেকে তাকে শেষ করে দিচ্ছে। সে বুঝতে পারে তার কাছে আর বেশি একটা সময় নেই। সে তার এই জীবন থেকে খুব দ্রুত মুক্তি পেতে চায়। সে ড্রাসাকে জানায় যদি সামনের ভ্যালেন্টাইনের আগে সে মারা না যায়, তাহলে ট্রেনের দিন সে সুইসাইড করবে। ড্রাসা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সে তাকে জানিয়ে দেয় আজকের পর তাদের আর দেখা হবে না। সে গুড বাই জানিয়ে দেয়। এদিকে লেভিকে অজ্ঞান করে রাখা হয়েছে। যখন তার জ্ঞান ফিরে আসে, নিজেকে একটা প্লেনে আবিষ্কার করে, কিন্তু সে তখনও জানতো না মিশনের জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সে প্লেনের একজন স্টাফকে জিজ্ঞেস করলে সে তাকে জানায় এই ব্যাপারে কিছু বলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়। তারপর প্লেনের পাইলট এসে লেভিকে জানায় সে তার গন্তব্যে চলে তাকে শীঘ্রই ল্যান্ড করতে হবে। তাকে এটাও জানিয়ে দেওয়া হয় ল্যান্ডের পর 32 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়ার পর সে মিশন এ পৌঁছাবে। তারপর তাকে একটা প্যারাশুট দেওয়া হয়। লেভি তখন প্লেন করে ধীরে ধীরে নিচে ল্যান্ড করে। দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে যেতে যেতে প্রায় অতিবাহিত হয়ে যায়। তারপর সে সেখানে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে সর্বপ্রথম তার জেডি নামে একজন লোকের সাথে হয়। জেডি তাকে একটু ওয়াচ টাওয়ারের দিকে নিয়ে যায়। লেভিকে বলে আগামী 1 বছর তোমাকে এখানেই থাকতে হবে। আমিও এখানে 1 বছর কাজ করছি, কিন্তু এখন আমার সময় শেষ হয়ে গিয়েছে, তাই এখন তোমাকে এই কাজটি দেওয়া আছে। কিন্তু লেভি তখনও বুঝতে পারছিল না আসলে তাকে কি কাজ করতে হবে। তাই সে প্রশ্ন করাতে সে তাকে জানায় এখানে 2 পাহাড়ের মাঝখানে বড় একটি খাদ আছে, যেটাকে গজ নামে নামকরণ করা হয়েছে। তোমাকে এই জায়গাটা পাহারা দিতে হবে। তারপর সে লেভিকে এখানকার সমকালীন বুঝিয়ে দেয়। জেডি তাকে জানায় সে মাসে শুধু একবার তার সাথে কন্ট্রাক্ট করতে পারবে, আর তার এই টাওয়ারের নাম হচ্ছে ওয়েস্ট টাওয়ার। অন্যদিকে ইস্ট টাওয়ার নামে আরেকটা রয়েছে, কিন্তু তার সেই টাওয়ারের সাথে যোগাযোগ করার কোনো অনুমতি নেই। তাকে শুধু তার মিশনে ফুটতে হবে এবং ইস্ট টাওয়ারের মানুষও তার মতো একই কাজ করবে। তার কাজ মূলত এই জায়গায় পাহারা দেয়া। পুরো জায়গাটায় সব ধরনের অস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। জাল দিয়ে পুরো যা সিকিউর করে দেওয়ার পরেও সেখানে ল্যান্ডমাইন বসানো হয়েছে। তাছাড়া সেখানে কিছু নামে স্যাটেলাইট জামার লাগানো হয়েছে, যাতে স্যাটেলাইট এই জায়গাটাকে খুঁজে পায়। গুগল ম্যাপেও কেউ যেন কিছু না দেখতে পায়। যেটি তাকে আরও জানায় আগামী 1 বছর সে কারো যোগাযোগ করতে পারবে না এবং এখানে অটোমেটিক বুলেট গান রয়েছে। শেষ হয়ে গেলে লেভিকে সেটা রিভিউ করতে হবে। তাছাড়া নিচে অসংখ্য সেট করা আছে, ওইগুলোর মধ্যে যদি কোনো মাইন্ড এক্সপোজ হয়ে যায় সেটাকে রিফোর্ড করতে হবে। কিন্তু তবুও লেভি বুঝতে পারছিল না যে আসলে তার মৃত্যু। তাই সে জেডিকে আবারও জিজ্ঞাসা করে যে এখানে আসা লোকজনদেরকে গর্জের কাছ থেকে দূরে রাখাই কি তার কাজ। একথা শুনে জেডি তাকে জানায় যে তোমার কাজ হচ্ছে যে জিনিসগুলো খাদের ভিতর আছে সেইগুলো যেন উপরে না পারে, সেই ব্যাপারে খেয়াল রাখা। তখন জেডি হাতে ছোট কম নিয়ে খাদের ভেতর ছুঁড়ে ফেলতে সেখান থেকে খুবই ভয়ঙ্কর শব্দ আসতে থাকে, যেগুলো কোনো মনস্টারের শব্দের মতো শোনা ছিল। আর তখনই আমরা বুঝতে যে এই গর্জের ভেতর কোনো ছোটখাটো বা সাধারণ জিনিস নয়, খুবই ভয়ানক জিনিস রয়েছে। তারপর জেডি বলে যে জিনিসগুলো খাদের ভেতর
করে আসা আটকাতে হবে। শোনা যায় যে 1940 সালে সেনাবাহিনীর 3 ব্যাটালিয়নে 2400 জন সৈন্য এই হলমে ধ্বংস করার জন্য গর্জের ভিতর গিয়েছিল, কিন্তু তারা আর কখনো ফেরত আসে। তখন সে লেভিকে একটি স্ট্রেট অফ অ্যালার্মের ব্যাপারে জানায়। সে বলে যখন এই অ্যালার্ম বেজে ওঠে লেভি যেন কোনো কিছু চিন্তা না করে এখান থেকে দ্রুত পালে। আসলে যদিও জানতো না তাকে এগুলো কেন বলা হয়েছিল, তাকে যা জানানো হলো লেভিকে সে শুধু সেগুলোই জানাচ্ছিল। কথা বলতে বলতে দুজনের নজর পড়ে পূর্ব দিকের টাওয়ারের উপর। তাদের মতো সেখানে বদলি হয়ে উঠে আনা হয়েছে, কারণ আগের জনের 1 বছর পার হয়ে গেছে। তারপর জেডিকে খাবারের ব্যাপারে তাকে এখানে পুরো 1 বছরের খাবার দেওয়া হয়েছে, কিন্তু যদি ইচ্ছা হয় তাহলে সে স্বীকারও করতে পারে। তারপর তাকে এটাও খোলাসা করে জানানো এই জায়গাটা গত 75 বছর ধরে এখনো গোপন রয়েছে, কেউ এর ব্যাপারে কিছুই জানে না। তাদেরকেও এটার ব্যাপারে সবকিছু গোপন রাখতে হবে। সবকিছুর পর জেডি লেভিকে বিদায় জানিয়ে তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নির্দিষ্ট স্থানে যাওয়ার পর একটা হেলিকপ্টার জেডিকে নিতে আসে। একটা দৌড়ে জেডিকে হেলিকপ্টারে ওঠানো হচ্ছিল। সেখানে উপস্থিত এক অফিসার প্রথম তার আইডেন্টি ভেরিফাই করে নিশ্চিত হয়, তারপর জেডিকে শুট করে সেখানে মেরে ফেলে। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা কতটা সিক্রেট। এখান কেউই বাইরে যেতে পারে না, বরং সময় শেষ হলে তাকে মেরে ফেলা হয়। তারপর আমরা লেভিকে দেখতে পাই। তাকে যা করতে বলা হয়েছে সে ওইটা তখন করছিল। সে সেখানে থাকা অটোমেটিক বন্দুকগুলোর গুলি রিলোড করে, তারপরে পুরো এরিয়াটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। আর দেখতে দেখতে পুরো 1 মাস কেটে যায়। সে তখন রেডিওর মাধ্যমে সাথে যোগাযোগ করে এবং তাকে বলে অন্য কোনো মানুষ বা শত্রুপক্ষের কারোর সাথে তার দেখা বা কথা হয়নি। তারপর সে ফোনটি রেখে দেয়, কারণ তাকে শুধু এতটুকু জানানোর অনুমতি দেওয়া হয়েছে। তাও প্রতি মাসে 1 বার করে তাকে এই মেসেজ পাঠাতে হতো। তারপর লেভি সেখানে থাকা বইগুলো পড়ে দেখছিল। তখন পেছন দেয়ালে সে কিছু লেখা দেখতে পায়। এখানে আসা আগের মানুষগুলো তাদের যে অভিজ্ঞতার কথা সেখানে লিখে গিয়েছে। এগুলো পড়ার পর লেভি বাইরে আসে। তারপর একটি টেলিস্কোপের মাধ্যমে পূর্বের টাওয়ারটি দেখতে থাকে। সেটি মেয়েকে দেখতে পায়, যেটা আর কেউ না বরং রাসাই ছিল, যাকে সিনেমার শুরুতে দেখতে পেয়েছিলাম। রাসাকে তার অনেক ভালো লাগে, কিন্তু সে তার সাথে কথা বলার চেষ্টা করে না, কারণ তাদের কথা বলতে কড়াভাবে নিষেধ করা আছে। এভাবে 2-3 মাস কেটে যায়। ততদিনে রাসাও সেখানে লেভিকে দেখতে এসেছিল, আর আজকের রাসার বাদ ছিল। তাই একাকিত্ব বোধ হওয়াতে আজ সেই বোর্ডের মধ্যে লিখে লেভির নাম জিজ্ঞেস করে। লেভিও তাকে বোর্ডের মধ্যে লিখে তাদের মধ্যে কথা বলা নিষেধ আছে, কিন্তু রাসা তার কথা শোনে না, লেভিকে জানে। লেভিও তখন বেশি কিছু চিন্তা না করে তার নাম বলে দেয়। এভাবে দুজনের মধ্যে একদিন যখন লেভি জানতে পারে রাসা একজন স্নাইপার, তখন সে রাসাকে টেস্ট করার টাওয়ারে থাকা একটি বোতলে শুট করে। তখন রাসা ও লেভির ওয়াচ টাওয়ারে নিজে শুট করে। তখন রাসা সেখানে কিছু জন্তুকে দেখতে পায়, যারা সেকে বেরিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল। জন্তুগুলোকে দেখতে ভীষণ অদ্ভুত ছিল, মনে হচ্ছে মানুষ এবং গাছের সংমিশ্রণে এগুলো তৈরি হয়েছে। রাসা লেভিকে ইশারা দিয়ে কিছু বোঝাতে করে। তারপর লেভি তাদের উপর ফায়ারিং করতে থাকে, কিন্তু জন্তুগুলোর সংখ্যা অনেক বেশি ছিল, তাই সবাই তাকে সাহায্য করার জন্য ফায়ারিং শুরু করে দেয়। এই সম্পূর্ণ জায়গাটা হাইলি ফর্টিং, এখানে অটোমেটিক কারেন্ট রয়েছে। এত কিছু থাকার পরেও কিছু শক্তিশালী যাদের আরেক নাম হলম্যান তারা উপরে উঠে আসে। তখন একটি মনস্টার রাসার টাওয়ারে উঠে পড়ে, যেটা দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক জন্তুর মতো ছিল। রাসা সেই মনস্টারটাকে কাট করে গুলি করে, কিন্তু কোনো লাভ নেই। ভয়ানক জন্তুটি রাসার দিকে এগোতে থাকে। তখন লেভি সঠিক সময় ছোট্ট জন্তুটাকে মেরে ফেলে এবং রাসাকে বাঁচায়। অনেকক্ষণ যুদ্ধ করার পর তারা হলম্যান আটকাতে সক্ষম হয়, তবে মাইন্ড ব্লাস্ট হওয়ার কারণে রাসা কিছুটা আহত হয়েছে। পরের দিন সকালে লেভি ল্যান্ডমাইনগুলো ঠিক করছিল, তখন খাত থেকে একটি ড্রোন উঠে আসে। তারপর উড়ে সেখানে চলে যায়, কিন্তু পৌঁছে যাওয়ার আগে লেভি এবং রাসা সেটাকে দেখে, কিন্তু তারা বুঝতে পারছিল না আসলে এটা কি হতে পারে। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। তখন ফেব্রুয়ারি মাস চলছিল। লেভি একদিন দেখতে পায় রাসা মন খারাপ করে বোঝাচ্ছে। আসলে সেদিন 14ই ফেব্রুয়ারি ছিল, যেই দিনটায় তার বাবা আত্ম করবে বলে তাকে বলেছিল, তাই সে কান্না করছিল। রাসাকে আপসেট দেখে লেভিরও খারাপ লাগছিল। সেও অনেকদিন এখানে থেকে প্রায় বিরক্ত, তাই সে রাসার যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার আরপিজির মধ্যে যেখানে মিসাইল রাখা হয় সেখানে একটা বেঁধে দেয়। রাসা তখন তাকে এসব করতে দেখে ফেলে, কিন্তু সে বুঝতে পারছিল না লেভি কি করতে চাইছে। তারপর লেভি পূর্বের টাওয়ারের দিকে মিসাইলটি ছিঁড়ে দেয়। এর রাসার কাছে রশিটি এসে পৌঁছায়। তারপর সে রশিটিকে একটি গাছের মধ্যে বেঁধে এর মাধ্যমে লেভি রাসার কাছে চলে আসে। রাসা লেভিকে কাছে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজন একসাথে ডিনার করতে বসে এবং অনেক গল্প করতে থাকে। তখন রাসা লেভিকে জিজ্ঞেস করে সে সব থেকে লম্বা শট কতটা দূরত্বে মেরেছিল। লেভি তখন তাকে জানায় সে 3240 মিটার দূর থেকে একজনকে মেরেছে এবং সে প্রথমে মেরিনে যোগ করত। লেভি রাসাকে বলে আসলে এখানে এমন কি আছে যার জন্য এই জাল এতটা গোপন রাখা হয়েছে। তখন রাসা তাকে এসব নিয়ে চিন্তা করতে মানা করে এবং তাকে তার মিশন মনোযোগ দিতে বলে। তারপর তারা সেখানে ভালো কিছু মুহূর্ত কাটায়। লেভি রাসাকে জানায় সে তার জন্য একটি কবি লিখেছে। তখন রাসা কবিতাটি শুনতে চায়, কিন্তু লেভি তাকে বলে যখন আমরা এখান থেকে চলে যাব তখন সেটাকে তাকে শোনাবে।
সকাল হতে লেবি এখান থেকে তার টাওয়ারে ফিরে যাওয়ার জন্য ছুটি নেয়। মাঝামাঝি যাওয়ার পর সে দেখতে পায় কিছু মনস্টার টাওয়ারের উপর ওঠার জন্য চেষ্টা করছে, কিন্তু সেখানে মাইন বসানো থাকায় সেটা অ্যাক্টিভেট হয়ে বিস্ফোরণ হয়, যার ফলে লেবির রশিটি আগুনে পুড়ে ছিঁড়ে যায় এবং সে খাদের ভেতরে পড়ে যায়। এদিকে ড্রাসা এসব দেখে দ্রুত তার প্যারাশুট ও জিনিসপত্র নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে তার ভিতর লাভ দেয়, কিন্তু তার ল্যান্ডিংটা খুবই বাজে পাবে, যার ফলে তার ব্যারাসেন্ডার অর্থাৎ যেটা দিয়ে তারা পুনরায় উপরে উঠে আসবে সেটা হারিয়ে যায়। অনেক কষ্টে সে নিজেকে বাঁচিয়ে কিনারায় চলে আসে। এদিকে লেবি যেখানে একটি গাছের মতোই ছিল, হঠাৎ সেখানে অনেক বড় একটি পোকা এসে তাকে আক্রমণ করে, যার কারণে লেবি পড়ে যায়। সেখানে গাছের শিকড় থেকে বড় বড় সুচালো দাঁতের মতো বের হয়ে আসছে, যেগুলিকে ঝাঁপড়ে ধরছিল খাওয়ার জন্য, কিন্তু সেগুলো তার কোনো ক্ষতি করার আগেই ট্রাসানে এসে লেবিকে বাঁচিয়ে ফেলে। তারপর তারা এই জায়গাটা দেখতে থাকে, তখন কিছু হলমের ঘোড়ায় চড়ে তাদের উপর হামলা করে দেয়, যাদের দেখতে আরো অদ্ভুত মনে হচ্ছিল, যে 4-5টা জন্তু একত্রে মিলিত হয়ে এদের সৃষ্টি হয়েছে। লেবি ও ড্রাস তাদেরকে ভয় না পেয়ে সাহসিকতার সাথে তাদের সাথে লড়াই করতে থাকে এবং তারা একটি হয়ে সেখানে মেরে ফেলে, আর অন্যটি পালিয়ে যায়। মেরে ফেলা হলমের দিকে চেক করার জন্য কাছে যেতে লেবি দেখতে পায় হলমে একটি মেরিন সেনাবাহিনীর পোশাক পরা। তখনই লেবির চিন্তা মনে পড়ে যায়, যেখানে তাকে বলেছিল বহু বছর আগে মেরিন সেনাবাহিনীর অনেক মানুষ বানানো হয়েছিল এই জায়গাটা ধ্বংস করার জন্য, যা কিনা আর কখনো ফিরে আসে। তাহলে তারা এখনো বেঁচে আছে কিভাবে? এই বিষয়টা লেগে অনেক চিন্তায় ফেলে দেয়। পুরো জায়গা জুড়ে এক ধরনের হলুদ ধোঁয়া। এসব চিন্তা করতে করতে তারা এখান থেকে বেরোনোর জন্য সামনে যায়। তখন তারা দেখতে পায় মানুষের ভেতর থেকে গাছপালা বেরিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো ভাইরাসের আতঙ্ক ছড়েছে। সামনে গিয়ে তারা দেখতে পায় আগে এটি একটি শহর ছিল, যেখানে অনেক বাড়ি এবং গাড়ি দেখা যাচ্ছিল। এটা নিশ্চিত হওয়া যায় যে এখানে এর আগে মানুষরা বড়, তবে মাটিতে বড় ধরনের ফাটল লক্ষ্য করা যায়। হয়তো এখানে বড় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। যখন তারা এসব দেখছিল তখনই সেখানে চলমান আসার শব্দ পেয়ে তারা একটি চার্চের ভেতর চলে যায়, কিন্তু চার্চের ভেতরের দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে অনেকগুলো ডেড বডি পড়েছিল, যারা এই ভাইরাসের ভয়ে নিজেরাই নিজেদের জীবন নিয়ে নিয়েছে। তখন ড্রাসার ওপর একটি মাকড়সা আক্রমণ করে, যেটি অনেক বড় ছিল এবং মনে হচ্ছিল মাকড়সাটির ভেতরেও ভাইরাসের সংক্রমণ হয়েছে। মাথা আর মানুষের মাথার কঙ্কালের মতো। মাকড়সাটি আক্রমণের সাথে সাথে তারা এটিকে শুরু করে মেরে ফেলে, কিন্তু তখন কিছু হলেন সেখানে চলে আসে। তারা চার্চের ভেতর থেকে বেরিয়ে এই ল্যাবের ভেতর ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করার পর ভেতরে ঢুকে তারা একটি পুরোনো ল্যাব দেখতে পায়। সেখানে একটি ব্যাকআপ জেনারেটর রাখা ছিল, তারা এটাকে চালু করে দেয়। সেখানে লেবি একটা ডিভিডি খুঁজে পায়। ভিডিওটি প্লে করার পর সেখানে একজন মহিলা ডাক্তার আসে। তখন সে এখানে সিক্রেট মিশনের ব্যাপারে বুঝতে পারে। এটা হচ্ছে বিশ্বের টপ সিক্রেট মিলিটারি ল্যাবরেটরি, যেখানে গোপনে বিশ্বের ইস্ট এবং ওয়েস্টটা মিলে এক ধরনের বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করছে। কিন্তু গত সেখানে ভূমিকম্প আঘাত হানে, যার ফলে সেখানে বায়োলজিক্যাল গ্যাস লিক হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে, যার কারণে এখানে থাকা সকল প্রাণী, মানুষজন এবং উদ্ভিদ সহ সবকিছু দিয়ে একে অপরের সাথে একবার যুক্ত হতে শুরু। সেই গ্যাসটা সবকিছুকে একদম নষ্ট করে দেয়, যার কারণে এখানে এই ধরনের অদ্ভুত রকম জন্তুগুলো সৃষ্টি হয়েছে। কোনো মানুষ যদি এই ইনফেক্টেড হয়ে যায় তবে তার কাছে মোট 5 দিন সময় থাকবে, আর 5 দিন পর তারা ধীরে ধীরে এই ধরনের জন্তুতে কনভার্ট হয়ে যাবে। এই ভিডিওটি যে রেকর্ড করেছে তার শরীরে ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। লেবি এবং রাসেল সেখান থেকে আরেকটু সামনে অন্য একটি জায়গায় চলে আসে। তারা লক্ষ্য এখানে নতুন করে সেটআপ তৈরি করা হয়েছে, যার মানে বর্তমানে এই জায়গাটাতে অন্য কেউ তাদের নতুন গবেষণাগার বানিয়েছে। তারা কম্পিউটারে চেক করে জানতে পারে এটা ডার্কলেক নামে একটা কোম্পানি পরিচালনা করছে। ডার্কলেক হচ্ছে একটা প্রাইভেট রিসার্চ কোম্পানি, যারাই সম্পূর্ণ জায়গাটাকে পরিচালনা করে। লেবি একদিন কাজ করার সময় একটা ড্রোন পেয়েছিল, যেটা এই স্থান থেকে বের হয়ে চলে গিয়েছিল। তখন এই ব্যাপারে লেবি কিছু না বুঝলেও এখন তার কাছে সবকিছু একদম ক্লিয়ার। ডার্কলেক কোম্পানি এই ড্রোনের মাধ্যমে এই জন্তুগুলো ডিএনএ সংগ্রহ করে রিচার্জ করে, কারণ তারা সুপার স্ট্রাকচার বানানোর চেষ্টা করছে, অর্থাৎ এমন এক ধরনের সৈন্য যার ক্ষমতা হবে বিলিয়ন ইউনিসার্ভের সমান। তবে সেখানে লেবি আরও কিছু জানতে পারে, যে বিষয়টা হচ্ছে স্ট্রেট অফ প্রোটোকল। যদি এখানে কিছু ভুল হয় যা কিনা রিকভার কখন সম্ভব হবে না, তাই এই জায়গাটাকে সবার কাছে ডিপ সিক্রেট রাখার জন্য তারা এখানে একটি পরমাণু বোমা তৈরি করে রেখেছে। তবে দুঃখের বিষয় সে প্রোটোকলটাকে ভুলে যায়, কারণ ডার্কলেক নামের সে কোম্পানি এই জায়গাটার উপর রিচার্জ করেছে। তবে এখানে সে গোপন খবর বর্তমানে তারা জেনে গেছে। এখন তারা এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন তারা লক্ষ্য করে রাসার ব্যাগটা এখানে নেই। দরজা খুলে তারা দেখতে পায় বাইরে ব্যাগটা রেখে দেওয়া হয়েছে। দুজন বুঝতে পারে এটা জন্তুগুলোর একটা ফাঁদ। তারা বাইরে ব্যাগ নিতে গেলেই জন্তুগুলো তাদের উপর আক্রমণ করবে। প্রাণীগুলো মিউটেট হয়ে গেলেও এখনো তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে পারে। তারা তখন সামনে আসার চেষ্টা করলে একটা প্রাণী ঘোড়ায় চড়ে এসে রাসাকে নিয়ে এখান থেকে চলে যায়, যে জায়গাটা ছিল এই সম্পূর্ণ গবেষণার একদম সেন্টার পয়েন্ট।
সেখানে নিয়ে ট্রাসাকে আটকে রাখা হয়েছে। এই দুটা অদ্ভুত রকম এই কারণে অর্ধেক গাছ আর অর্ধেক মানুষের ডিএনএ সংমিশ্রণে সে তৈরি হয়েছে, যার শরীরের ভেতর বিষাক্ত সাপও রয়েছে। জন্তু তখন ট্রাসাকে প্রায় মেরে ফেলছিল, তবে সময় মতো সেখানে লেগে এসে তাকে বাঁচিয়ে দেয়। এক এক গুলি করে তারা সেই জন্তুটাকে হত্যা করে। তারপর তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। বায়োলজিক্যাল গ্যাস এখানে তৈরি করা হয়েছিল, যেটা লিক হওয়ার পর এখানে সবচেয়ে ভয়ানক বিরাজ করছে। প্রচুর পরিমাণে মিউটেশন হয়েছে এই জায়গাতে। মানুষের শরীর গাছের লতাপাতার মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে তারা যেন খুব কষ্ট সহ্য করে বেঁচে আছে। ট্রাসা এখানে পেট্রোল চাপিয়ে আগুন জ্বালিয়ে তাদের মুক্তি দিয়ে দেয়। তখন তারা বুঝতে পারে যে এই জন্তুগুলোকে খুব সহজে আগুনে মারা যাবে। তারপর দুজন সেখান থেকে বের হয়ে আসে। এখন তাদের উপরে যেতে হবে, যেটার জন্য তারা ভালো উপায় খুঁজতে থাকে। তারা সেখানে অনেক পুরোনো একটা জিপ গাড়ি পেয়ে যায়, যা রিপেয়ার করে পার বরাবর নিয়ে যায়। তারপর দড়ির সাহায্যে গাড়িটাকে ভালোভাবে বাঁধার পর তারা ভাইটালে উপরে ওঠার চেষ্টা করে। তাদের আইডিয়া ঠিকঠাকভাবে কাজ করলেও নিচ থেকে জুতোগুলো খুব সহজে দড়ি বেয়ে উপরে উঠে আসতে থাকে। তাদের কাছে আর উপায় না থাকায় লেবি একটা চাকু দিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কটি ফাটিয়ে দেয়, যার ফলে নিজের জন্তুগুলো সেই তেলে ভিজে যায়। আর লেবি তখন আগুন জ্বালিয়ে সেই জন্তুগুলোকে মেরে ফেলে। কষ্টের পর তারা উপরে উঠে আসে। তারপর দুজন একসাথে কথা বলে। তারা এখন বুঝতে পারছে না যে তাদের এখন কি করবে, কারণ তারাও সে বিষাক্ত গ্যাসে ইনফেক্টেড পায়। তবে যেহেতু অনেক বছর কেটে গেছে, তাই এসব কিছু নাও হতে পারে। তারপরে তারা 5 দিন অপেক্ষা করে দেখে, যদি 5 দিন পর তারা ঠিক থাকে তাহলে দুজনে মিলে এই জায়গা থেকে পালিয়ে যাবে। দেশে গেলে তাদের মৃত্যু ভয় রয়েছে, তাই ট্রাসা ফ্রান্সের একটা জায়গায় কথা বলে, যেখানে কেউ তার পাবে না। দুজন কথাবার্তা শেষ করে নেভিটার টাওয়ারে চলে আসে। তারপর তাদের কোম্পানির বস বার্থোলোমিও তাকে ফোন করে। তাদের রিচার্জ কম্পিউটার সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে গেছে, সেটার ব্যাপারে লেবি কিছু জানে না। তাকে এটাও জিজ্ঞেস করা হয় যে টাওয়ারের লোক সাথে সে কি কোনো যোগাযোগ করেছে। লেবি তখন তাকে মিথ্যা কথা বলে। লেবি তাকে জানায় সে এসব ব্যাপারে কিছু জানে না, যদিও বার্তা তাদের দুজনকে আগেই সিসিটিভি ফুটেজে একসাথে পর্যায়ে দেখেছে, কিন্তু এই ব্যাপারে তখন লেবি কিছুই জানে না। তবে তাকে এটা জানিয়ে দেয় তাদেরকে রিসার্চ করতে দেশের সৈন্যদের আরো শক্তিশালী বানানো হচ্ছে, তাই সে আশা করে লেবি তাদেরকে সাহায্য করবে। এখন যেহেতু লেবি সে কম্পিউটার সিস্টেমটা অন করে না, তাহলে নিশ্চয়ই ওয়েস্ট টাওয়ারে থাকা সেই মানুষটি সেটা অন করেছে। তাই বার্থোলোমিও ওয়েস্ট টাওয়ারের দায়িত্বে থাকা সেই মানুষটিকে তাকে মেরে চলে বলে। আসলে সে লেবিকে কনফিউজ করার চেষ্টা করছিল, কারণ সে নিজেও জানে এই কাজটি কখনই করবে না। তাদের কথা শেষ হওয়ার পর লেবি বুঝতে পারে যে তারা সবকিছুই টের পেয়েছে, তাই তাকে দ্রুত কিছু একটা করতে হবে। পরের দিন সকালে লেবি এবং দুজন মিলে চারপাশে কিছু তার লাগানোর কাজ করছিল। তখন তার একটি হেলিকপ্টার তাদের দিকে আসে দেখে। যেই হেলিকপ্টারে বার্থোলোমিও তার কিছু সৈন্য নিয়ে সেখানে আসছিল। দুজন বুঝতে পারে এ তাদেরকে মারতে আসছে। দেরি না করে লেবি এবং ট্রাসা দৌড়াতে থাকে। তাদেরকে মারার জন্য তারা কিছু ছোট টেকটিক্যাল ড্রোন পাঠায়, কিন্তু ড্রোনগুলো তাদেরকে মারতে ব্যর্থ হয়। অন্যদিকে লেবি এবং ট্রাসা সেই ক্রোক্সগুলোতে বোমা লাগিয়ে রেখেছিল, যেগুলোর কারণে কোনো দেশের স্যাটেলাইট এই জায়গাটা ছবি তুলতে পারছিল না। তারা তখন বোম দিয়ে সেই কাজগুলো ধ্বংস করে দেয়, যার কারণে এই জায়গাটা আর গোপন থাকবে না। তখন সেখানে একটি অ্যালার্ম বেজে ওঠে। এখানে থাকা একটা প্রোটোকলের ব্যাপারে শুনেছিলাম, যদি কোনো ভুল হয় তবে এখানে পরমাণু বোমা ব্লাস্ট হয়ে এই পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে। সেই প্রোটোকলটা আমি অ্যাক্টিভেট করে দিয়েছি। এখন তাদের হাতে মাত্র 2 মিনিট সময় রয়েছে। এই বোমের রেডিয়াস প্রায় 4 কিলোমিটারের চেয়েও বেশি। বার্থোলোমিও এটা বুঝতে পারে। দ্রুত হেলিকপ্টার নিয়ে এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বোম ব্লাস্ট পর পুরো জায়গা জুড়ে এক বিশাল আকৃতির শকওয়েভ তৈরি হয়, যার কারণে হেলিকপ্টারটি ব্লাস্ট করে। আর এইভাবে সম্পূর্ণ পথ ধ্বংস হয়ে যায়। সেখান থেকে ট্রাসা বেঁচে ফিরতে পারলেও লেবিকে দেখানো হয় না। সেও বিস্ফোরণে বুঝতে পারে। ট্রাসা বহুদিন তার জন্য অপেক্ষা করেছে। লেবি তাকে একটা লিখছিল আর তাকে বলেছিল যদি কখনো সে ফিরে না আসে তবে চিঠিটা পড়তে। অনেকদিন হয়ে যাওয়াতে ট্রাসা নিজেও বুঝতে পেরেছে লেবি আর বেঁচে নেই। তাই সে চিঠিটা ওপেন করে, যেখানে সে কবিতা আছে এটা লেবি ট্রাসাকে নিয়ে লিখেছিল। তারপর অনেকদিন পার হয়ে যায়। বর্তমানে ট্রাসা রেস্টুরেন্টে কাজ করে এবং তার পরবর্তী কাস্টমার হিসেবে